যে কোনো সময় ভোটে প্রস্তুত বিএনপি, মনোনয়ন প্রত্যাশীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ। বিগত আমলের দুঃসহ স্মৃতি কাটাতেই অবাধ নির্বাচন দাবি রিজভীর। মহাখালীতে উল্টো পথে রিকশা যেতে বাধা দেয়ায় শিক্ষার্থী ট্রাফিক সহায়ককে মারধর করলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা। শাস্তির দাবিতে বিক্ষোভ। জনস্বাস্থ্যের লোক কর্মচারী রিক্সা নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইছিল, কিন্তু আমরা বলি এখানে রিক্সা যাওয়া সম্পূর্ণ নিষেধ। টাকা দেওয়া বলতে বললাম এটা কি ধরনের আচরণ করছেন আপনি? আমরা কাজও করতেছি, আমরা মাইরও খাবো, এটা তো হয় না। রাজধানীতে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় 2 জন গ্রেপ্তার। ইজি বাইক চুরিকে কেন্দ্র করে ময়মনসিংহে খুন হওয়া শিশুর মরদেহ উদ্ধার। দিনী বয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব। যোগ দিয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। গতকালের ড্রোন দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আসা। সবসময় আল্লাহ বিল্লাহ করবো, তসবিহ পড়বো, মহান আল্লাহরে ডাকবো, রসুলকে স্মরণ করবো। প্রত্যেকটি মানুষ যেন দিনওয়ালা বনতে পারে। বিদ্যাসুন্দরের দেবী সরস্বতীর সামনে শিশুদের হাতে খড়ি, জ্ঞান বুদ্ধির জন্য ভক্তদের প্রার্থনা। দেবী সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, দেবী সরস্বতী জ্ঞানের দেবী। আমরা চাই আগামীতে সুখী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করতে পারে। ঢাকার মানুষের আয়ু কমিয়ে দিচ্ছে বিষাক্ত বাতাস। দূষণ কমানো গেলে বছরে এড়ানো যাবে ৮১,০০০ অকাল মৃত্যু, তথ্য ক্যাপসের। শিল্প স্থাপন, ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া, বর্জ্য পোড়ানো, সমস্ত উৎসগুলোর ভিতরে আরও বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করল সৌদি সহ 5 আরব দেশ। পুনর্গঠনের নামে ফিলিস্তিনের উৎখাতের চক্রান্তের অভিযোগ বাসিন্দাদের। সবাইকে আমন্ত্রণ। দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় নানান ধরনের সাংগঠনিক এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। বিএনপি মনে করে প্রেক্ষাপট পরিবর্তনের পর পরবর্তী জাতীয় নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং। তাই তৃণমূলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। আর নির্বাচনের জন্য বারবারই চলতি বছরের আগস্টকে যৌক্তিক সময় ধরে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে দলটি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি। কিন্তু কবে সেই নির্বাচন? দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা, যাতে করে জনগণের সরকারের কাছে, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার সসম্মানে বিদায় নিতে পারে। বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্টগুলো ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা দিবেন, সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে, তারাও জানেন, বিশেষজ্ঞজনরাও জানেন। সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যেই হওয়া যায়। সতর্ক বিএনপি। নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি বার্তা, আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলে ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি। সময় ক্ষেপণের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এবং সময় ক্ষেপণের মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না, দেখা উচিত নয়। এবং
মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই, সেটাও কিন্তু ভালো মেসেজ নয়। প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য, এটাই স্বাভাবিক এবং এটা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতে হচ্ছে তাকেও আমরা গ্রহণ করা উচিত। ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য 2/3 আসন জয়ের। আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে, নিজেদের একটা ম্যানিফেস্টো ওখানে বসিয়ে দিয়েছে, এটাকে পরিবর্তন করতে হলে সংসদে 2/3 মেজরিটি লাগবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুক ব্যবহার করেছে। ভোট নিয়ে জনগণের দুঃসহ স্মৃতি যেন দূর হয়, সেজন্য অবাধ নির্বাচনের দাবি বিএনপির। এই কথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা জানান রিজভী আহমেদ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি সংস্কারের বিরোধী নয়, তবে সংস্কারের নামে নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষা করা চলবে না। সরকারকে দায়িত্বশীল করতেই বিএনপির সমালোচনা। এমনটি উল্লেখ করে রিজভী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, দাম কমছে না নিত্যপণ্যের, পুলিশের শটগান ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বিএনপির এই নেতা। অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই দেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী শটগান বের করে আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে, সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। ট্রাফিক সহায়ক হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। বিচারের দাবিতে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সোমবার সকালে উল্টো পথে অটোরিকশা যেতে বাধা দেয়ায় কথা কাটাকাটি হয়। পরে ট্রাফিক সহায়ককে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা। পুলিশ এসে ঘটনার আপোষ মীমাংসা করতে চাইলে আপত্তি জানান শিক্ষার্থীরা। অভিযুক্ত কর্মকর্তার বিচারের দাবি তাদের। পরে পুলিশ ওই কর্মকর্তাকে থানায় নিয়ে গেলে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। উনি নেমে আমাকে মনে করেন যে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়া বলতে আমি বললাম যে এটা কি ধরনের আচরণ করছেন আপনি, যে আমি কে, মানে তুই তাকে কেন বলছেন? আমাদের এখানে একটা সরকারি নিয়োগ নিয়ে তো এখানে আসছে। দুজন জনস্বাস্থ্যের লোক কর্মচারী রিক্সা নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইছিল, কিন্তু আমরা বলি এখানে রিক্সা যাওয়া সম্পূর্ণ নিষেধ, কিন্তু তারা মানে নাই, তারা রিক্সা নিয়ে চলে যাবে। আমরা নিষেধ করছি, তাদের ধরাই দিচ্ছি, কিন্তু ধরাই দিতে তারা এরকম লোক ডেকে নিয়ে মারবে, আবার তুলে আনো, আবার অফিসে ওখানে আবার মারছি। কেন মারবো? আমরা তো তাদের সমাধান চাই না, আমরা কাজও করতেছি, আমরা মাইরও খাবো, এটা তো হয় না। এই ঘটনার বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, শিক্ষার্থীরা কি বনানী থানায় অবস্থান করছেন কিনা, সেখানকার পরিস্থিতি আমাদের বিস্তারিত একটু জানাবেন। দায়িত্বে থাকা শিক্ষার্থীদের সাথেই আসলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার হাতাহাতির ঘটনা ঘটে সড়কেই। কারণ তারা একটা অটোরিকশা নিয়ে রং রুটে আসলে তাদের অফিসে যেতে চাচ্ছিলেন, তবে দায়িত্বরত শিক্ষার্থীরা তাদেরকে রং রুটে না যাওয়ার দিচ্ছিলেন যে আপনারা কর্মকর্তা, আপনারা আইন না মানেন তাহলে কিছু লোকবল নিয়ে এসে যে দুজন শিক্ষার্থীর সাথে তাদের কথা কাটাকাটি হয়েছিল তাদেরকে তারা তুলে নিয়ে যায় তাদের অফিসে। সেখানে নিয়ে তাদের যাওয়ার পথেও যেমন মারধর করা হয়, অফিসে নিয়েও মারধর করা হয়, এমনটাই অভিযোগ করছেন আসলে এখানে উপস্থিত যেসব শিক্ষার্থীরা আছেন। তারা মূলত বনানী জোনের ট্রাফিকের দায়িত্ব পালন করেন, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে। তারা বলছিলেন যে যেন ঢাকা শহরের যানবাহনগুলো খুব সহজে চলাচল করতে পারে, জ্যাম মুক্ত থাকতে পারে, এসব কারণেই তারা আসলে দায়িত্ব পালন করেন। কিন্তু সেই দায়িত্ব পালনে যদি তাদের উপর এভাবে হামলা হয়, এভাবে তাদেরকে নিয়ে টর্চার করা হয়, সেটা আসলে দুঃখজনক।
এবং এই ঘটনা নিয়েই আসলে পরে গিয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভবনে শিক্ষার্থীদের সাথে আবারও সেখানে হাতাহাতির মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তখন বনানী থানার যেসব কর্মকর্তারা ছিলেন তারা সেখানে পৌঁছান। তবে সেখানেও বেশ শিক্ষার্থীদের সাথে ওখানকার কর্মকর্তাদের সাথেও বাকবিতণ্ডা হয়, হাতাহাতি হয়। সবকিছু মিলিয়ে সেখানকার পরিস্থিতিও ঘোলাটে হয়। শিক্ষার্থীরাও সেখানে বারবার দাবি করছিলেন আসলে যে ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে। একই সাথে তাদের সাথে যারা জড়িত ছিলেন, যারা তাদেরকে তুলে নিয়ে গেছেন, তাদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছিলেন। তবে সেই মুহূর্তে থানা থেকে গিয়ে যারা আসলে মূল যারা আসামি, যারা জড়িত ছিলেন, যাদের নির্দেশনায় শিক্ষার্থীদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, সেই দুইজন ব্যক্তিকে, সেই দুই কর্মকর্তাকে আসলে বনানী থানায় গ্রেপ্তার করে আনা হয়েছে। তিতুমির। শামীম রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ অপ্রীতিকর ঘটনা, নিশ্চয়ই এটা সুস্থ তদন্ত হবে। রাজধানীতে হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় 8ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে। পরে মরদেহ ফেলে দেয়া হয় হাতির ঝিলে। এই ঘটনায় জড়িত রবিন এবং রাব্বি মৃধা নামের 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আরও 3 জনকে ধরতে অভিযান অব্যাহত আছে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে ফেলে 16ই জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যায় তারা। সেখানেই 5 জন মিলে ধর্ষণের পর তাকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে ফেলে দেওয়া হয় হাতির ঝিলে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হাতির ঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে 19 জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি এবং পরে 27 তারিখে মামলা করেন তার বাবা। তদন্তে নামে পুলিশ। কিশোরীটির মুঠোফোন নম্বরের সূত্র ধরে 30 জানুয়ারি রবিন এবং রাব্বি মৃধাকে গ্রেপ্তার করে তারা 5 জন মিলে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে, ভিকটিমকে, এবং তাকে হচ্ছে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে। আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা হচ্ছে এখানে তাকে হচ্ছে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। এদিকে নিখোঁজের 1 সপ্তাহ পর ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের ক্ষেতে পুঁতে রাখা এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সেই ব্যক্তির দেখানো স্থান থেকেই পরে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একটি ভ্যান গাড়ি ছিনতাইকে কেন্দ্র করেই ঘটে এই হত্যাকাণ্ড। চেচুয়া নরপোনা গ্রামের মানুষের জন্য সকালটা বিভীষিকাময়। দিনের শুরুতেই উদ্ধার হয়েছে মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ। আমার ভাগনা, আমার গুরু, আমার আইতো না রে। ভ্যান চালাবার ইয়া খুঁজ পাওয়া যায় না, এটা কই কি হয়েছে এটা জানি না। আমরা সকালে মানুষ এমনি জোরে জোরে করে আইতেছে, পর আইয়া দেখলাম, দেখার পরে দেখেন পুলিশে খুঁজা নাচ হয়ে গেল। স্বজনরা জানায়, গত 27 জানুয়ারি নিখোঁজ হয় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মির্জাকান্দা গ্রামের 12 বছর বয়সী ছেলে রিফাত। থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। 1 সপ্তাহ পর সন্ধান মেলে মরদেহের। সরকারের বিচার চাই, আর বাবা আমার গভর্নমেন্ট কেস করে দিবা। সাই আমাকে ফোন নিয়ে খাওয়াইছে ছেলেটারে, সাইয়া খাওয়াইয়া ডাগর করছে, গাড়িটা দিছে, গাড়িটা লই আইছে, মেরে পাইছে। ওর মায়ের নমাজ বইয়া দোয়া করে যেন দোয়াটা করছে, ওখানে ওর মায়ের না অজগবি খালি বুকের মধ্যে দাব দাব করতে। আমার মায়ের বুক কালি করছে, তার বুক কালি হইয়া যা গো। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে মিরাজকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির পাশ থেকেই উদ্ধার হয় রিফাতের মরদেহ। রিফাতের পরিবার জানিয়েছে, পরিবারের হাল ধরতে এই বয়সে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চালাতে হয় তাকে। সেই ভ্যান ছিনিয়ে নিতেই গলা কেটে হত্যা করা হয় শিশুটিকে। মোবাইল টেকনিকের মাধ্যমে আমরা এই গত রাত্রে এই যে মূল হোতা মিরাজকে আমরা গ্রেপ্তার করি। তাকে হত্যা করে ভ্যান গাড়ি বিক্রি করে মূলত টাকা উপার্জনের জন্য আর কি, এলো মূল কারণ। 3 বোন 2 ভাইয়ের সংসারে রিফাত সবার ছোট। বাবা একাধিক বিয়ে করায় মাকে হাত পেতে চলতে হয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এবারে ইস্তেমার খবর। টঙ্গীর তুরাক তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের 2য় পর্বের ইস্তেমা। ফজরের নামাজের পরই আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজামের অনুসারীদের 2য় ধাপের ইস্তেমা। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ।
খিত্তায় খিত্তায় ইবাদত বান্দেগিতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসল্লি। দ্বিতীয় ধামের এই ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, প্রথম ধাপের মতো একই রকম নিরাপত্তা দেওয়া হচ্ছে। বলেন, ড্রোনটি কারা উড়িয়েছে খতিয়ে দেখা হচ্ছে। এখন থেকে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবে না। ইজতেমাকে উসিলা করে সারা দুনিয়াতে দিন প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যেন ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। আমাদের যে আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আশা। দিনকে হাসিল করার জন্য, দিন শিখার জন্য, দিনের মেহনত শিখার জন্য, নিজে শিখবো, অন্যকে শিখাবো। নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। ইজতেমার মাঠের 2 কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয়, সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী পলাশ প্রধান। সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ, জোহরের নামাজ তো নিশ্চয়ই হয়ে গিয়েছে। ইজতেমায় আজকে আর কি কি আনুষ্ঠানিকতা আছে একটু জানাবেন। তিতুমির এখন মূলত জুমা নামাজের পর এখন মূলত শুরু হচ্ছে আহ্বান। যিনি পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, তিনি মূলত হেদায়েতি বয়ান দিচ্ছেন। সেই বয়ান চলবে আসরের পর সেটি শেষ করে মূলত প্রত্যেকটা খিত্তা যারা রয়েছে তারা এই যে সারাদিন আসলে কি শিখছিল দিয়েছিলেন ইজতেমা থেকে পলাশ প্রধান, কিন্তু সংযোগটি আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই চেষ্টা করব তার সঙ্গে যোগাযোগের। রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ 9 জনকে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। পাশাপাশি রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে 2 দিনের রিমান্ড আদেশ দেন একই আদালত। এছাড়াও বাড্ডা, মিরপুর, কাফরুল এবং কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ 12 জনকে দেখানো হয়েছে গ্রেপ্তার। আনিসুল হক, আতিক সাহেবকেও সদস্য করে দেওয়া হয়েছে। এছাড়াও আরো 4 জনকে, কামাল আহমেদ মজুমদার তাকে 2 মামলায়, এবং আনিসুল হক এবং জিয়াউল হাসানকে 1 মামলায় এবং আনিসুল হককে আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 12/11/2024 মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়েছিল। মাননীয় আদালত বিবেচনা করে 2 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে। আগামী ডিসেম্বর অথবা 2026-এর জুন মাসে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী আঞ্চলিক অফিসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নির্বাচন সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কমিশন তার দায়িত্ব পালনে প্রস্তুত। দীর্ঘদিন ভোট প্রদানে অতৃপ্ত থাকার ফলে মানুষ এখন ভোট উৎসবের জন্য মুখে আছে। নির্বাচন কমিশনকে তার স্বচ্ছতা প্রমাণের সময় এসেছে। বিগত নির্বাচনগুলো নিয়ে তদন্ত চলছে। কারসাজিতে কারো সম্পৃক্ততার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পরে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। কিছু সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় দলটি। সকালে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেন দলটির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে চান তারা, জানিয়েছেন চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বলেন, যারা 71 এবং 24-এর চেতনাকে ধারণ করবে, আরেকটি জুলাইয়ের তৈরি হবে না এমন দলের সাথেই জোট করবে তারা। বিডিপি নির্বাচন সংস্কার দুটোই চায়, জানিয়ে চেয়ারম্যান বলেন, মূল সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার।
নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করবে তার দল। পূর্ণ সংস্কার কখনো সম্ভব না, পূর্ণ সংস্কার রাজনৈতিক দলেই করবে, কিন্তু বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর, তার চেয়ে বেশি হওয়া মনে দেশের জন্য মঙ্গলজনক হবে না। রাজধানীর তুরাগে ইতালিয়ান নাগরিকের খোয়া যাওয়া পাসপোর্ট, ফোন এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ছিনতাইকারী দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ভ্রমণের কাজে বাংলাদেশে আসেন ইতালির নাগরিক তানিয়া নূর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইন্টারনেট সংযোগ না পেয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ভাড়া করেন তিনি, কিন্তু সেটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মোটরসাইকেল চালক ইতালির নাগরিকের পাসপোর্ট, টাকা, ফোন সহ গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের সহায়তা চান তিনি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালির নাগরিক। আসলে এই ধরনের গ্যাং র্যাপের যারা I didn't have any internet. The internet in the Wi-Fi in the airport does not work. I tried both the three Wi-Fi that are there. None of them works. I went outside and I found this guy near the other taxis. So I thought it was a registered one. I had no idea that this guy actually had nothing to do with them. That this is the best police work I've ever seen in my life. I have traveled a lot in my life. আমাদের যে এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করি প্রথমে, এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে যেগুলো আমরা বলতে যাচ্ছি না, সেগুলোর মাধ্যমে প্রথমে আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফেরি। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মালাউইর ডিফেন্স ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে মালাউইয়ের এই কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার 5 দিনের সফরে রোববার বাংলাদেশে এসেছেন। জ্ঞান এবং বিদ্যার আশীর্বাদ নিয়ে মর্তে আবির্ভাব দেবী সরস্বতীর। ফুল, প্রসাদ আর মন্ত্র জপে সকালে দেবীর পূজা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে। সেখানে অর্ধশতাধিক মণ্ডপে দেবীর কাছে জ্ঞান এবং বিদ্যার প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা পরিদর্শনে আসেন 2 উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সুরের মহিমা তারই দীক্ষা। মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চড়ে মর্তে আসেন দেবী সরস্বতী। ভক্তকুলে ছড়িয়ে দেন জ্ঞান ও সুরের আশীর্বাদ। বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর আবির্ভাব ঘিরে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে এই আয়োজন। সকাল 8:45 থেকেই দেবী অর্চনা ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী বন্দনা। ফুল প্রসাদ দিয়ে দেবীকে সন্তুষ্ট করতে চলে মন্ত্রজপ। জগন্নাথ হল মাঠের 72টি মণ্ডপে দেবীর কাছে জ্ঞান প্রাপ্তির প্রার্থনা করেন ভক্তকুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের পক্ষ থেকেই মণ্ডপ স্থাপন করা হয়। মণ্ডপ সজ্জায় ছিল সৃজনশীলতার ছোঁয়া। এবার সরস্বতী মায়ের কাছে প্রার্থনার জন্য বিদ্যা, বুদ্ধি, জ্ঞানে পরিপূর্ণ হতে পারি। এবারের অ্যাডমিশন ক্যান্ডিডেট তো আমি, এবার মানে যাতে কোথাও কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে যাতে হয় সেই প্রার্থনাই মার কাছে করব। বিবেক বোধ, জ্ঞান সব কিছুতে, লেখাপড়া সব কিছুতে দিক দিয়ে যাতে ভালো কিছু করতে পারি। দেবী সরস্বতীর পায়ে পুস্তক রেখে জ্ঞান লাভের প্রার্থনা করেন অনেক ভক্ত। অনেক শিশুর জ্ঞানের হাতে খড়িও হয় এখানে। বিশ্বাস, দেবী উজাড় করে দেবেন জ্ঞান ও বিদ্যার আশীর্বাদ। শিক্ষা দীক্ষায় যেন আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। ও যাতে বড় হয়ে বলতে পারে যে ওর কোনো সীমাবদ্ধতা নাই, যেগুলো আমরা ফেস করেছি। আমাদের যে স্বপ্নগুলো আছে, আমরা ভালো একটা জায়গায় চাকরি করতে পারি, বা আমাদের যে ব্যবসার ক্ষেত্রে বলেন বা সবার যে স্বপ্নগুলো আছে সেগুলো যেন পূরণ হয়। এক পর্যায়ে জগন্নাথ হল মাঠে
মাঠের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান তারা। সে সঙ্গে দেশের শৃঙ্খলা রক্ষায় সকলকে ধৈর্যশীল হওয়ারও আহ্বান জানান। তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। সরস্বতী পূজার কথাটা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে। আমরা স্কুল থেকে এই পূজা উদযাপন করা, এই পূজাকে নিয়ে একটা যে উৎসবমুখর পরিবেশ সেটা দেখে এসেছি। পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজা পাঠ। তবে শুধু এই বসন্ত পঞ্চমীতেই নয়, বিনা হাতে শ্বেত শুভ্র দেবী সরস্বতী সবাইকে আশীর্বাদ বর্ষণ করুন সারাটি জীবন, এই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। কারো প্রত্যাশা পরীক্ষায় ভালো ফলাফল, কারো বা একটা ভালো চাকরি। সব মিলিয়ে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং সুরে দেবী সরস্বতী যেন ভক্তদেরকে ভরিয়ে দেন সেই প্রত্যাশা, সেই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আপনি আমি প্রতিদিন বাতাসে যে নিঃশ্বাস নিচ্ছি, সেই বাতাস কতটা বিষাক্ত হতে পারে ভাবতে পারেন? গবেষণা প্রতিষ্ঠান আইকিউওয়্যারের গতকালের তথ্য, বায়ু দূষণে আবারও শীর্ষে এই ঢাকা শহর। আর ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CREA এবং বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস বলছে, এই দূষণ রোধ করা গেলে দেশে বছরে ৮১,০০০ অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমানো সম্ভব। রিপোর্টে উঠে এসেছে, দূষণ কমবে হৃদরোগ, মস্তিষ্কের রক্তক্ষরণ, ফুসফুসের ব্যাধি, নিউমোনিয়ার মতো অনেক রোগের অকাল মৃত্যু। বাকিটা জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন প্রতিদিন, সে বাতাসে বিষ কণার পরিমাণ কি আন্দাজ করতে পারেন? একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেয়ার আশায় অনেকের অসহায়ত্ব যখন চোখে পড়ে, তখন হয়তো বোঝা যায় কি ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি আমরা। 2023 সালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশ হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান CREA এর তথ্য অনুযায়ী এদেশে বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যু হচ্ছে বছরে ১,২,৪৫৬ জনের। সংখ্যাটা যখন এত ভয়াবহ, তখন আরও কিছু নির্দিষ্ট তথ্যপাত্যে আলোকপাত করা যাক। বর্তমান বাংলাদেশে বায়ু দূষণের কারণে মারা যায় ১ লাখের বেশি মানুষ। বাংলাদেশের বায়ু দূষণের জাতীয় নীতিমালা সকলে মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বছরে ৮০,০০০-এ। তবে আদর্শ নীতিমালা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2021 সালের নীতিমালা মেনে চললে এই সংখ্যা নেমে আসবে 20,০০০-এ। তথ্য বিশ্লেষণেই দূষণের চিত্র স্পষ্ট, যেখানে বায়ু দূষণ সঠিকভাবে রোধ করা গেলে শুধু 1 বছরেই ৮১,০০০ মানুষের মৃত্যু কমানো সম্ভব। WHO মানমাত্রা যেটা 2021-22-এ অ্যাডপ্ট করা হয়েছে 5 মাইক্রোগ্রামে, সেটাতে আসি তাহলে আমরা মোটামুটিভাবে অনেকটা অংশ কমে 80 ভাগ কমিয়ে এনে মৃত্যু হারা, তাতেও আমাদের আরও 20 ভাগ ক্যাজুয়ালিটি অর্থাৎ মর্টালিটি, এই মৃত্যুর সম্ভাবনা থাকবে। ফিনল্যান্ড ভিত্তিক CREA এর বায়ু দূষণে বাংলাদেশের জনস্বাস্থ্যে প্রভাবের এই গবেষণায় বলা হয়, প্রতি বছর হৃদরোগে ২৯,৯২০ জন, মস্তিষ্কে রক্তক্ষরণে ২৩,০৭৫ জন, দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধিতে ২০,৯৭৬ জন, নিউমোনিয়ায় ৯,৭২০ জন এবং ফুসফুস ক্যান্সারে ৩,০৬৩ জনের মৃত্যু কমানো যাবে দূষণ প্রতিরোধ করে। শিশুদের মৃত্যুর হার সেক্ষেত্রে এই বায়ু দূষণ অনেকাংশে দায়ী। এই বায়ু দূষণ যে শুধুমাত্র শহর অঞ্চলে দেখা যাচ্ছে তা না, গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার মতো বড় শহরগুলোর সাথে সাথে গ্রাম অঞ্চলেও অনেক ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় বায়ু দূষণ লক্ষ্য করা যাচ্ছে। বায়ু দূষণজনিত কারণে শ্বাসকষ্টে বছরে হাসপাতালে যেতে হয় 6,69,০০০ মানুষকে। চিকিৎসকরাও বলছেন, বায়ু দূষণের রোগ প্রবণতায় এসেছে পরিবর্তন। এবং এই যে শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগটা, এটা শুধুমাত্র যে সিজন চেঞ্জ তা না, যারা একটু ইমিউন কম্প্রোমাইজ বা দেখা যাচ্ছে ছোট বয়সের বাচ্চা যারা হচ্ছে গিয়ে অল্প ওজনে হয়েছে, প্রিম্যাচিউর বেবি যারা হয়, তারা কিন্তু ছোটবেলা থেকে ইমিউন কম্প্রোমাইজড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশি পড়ে। গবেষণার তথ্য বলছে, বায়ু দূষণে বছরে প্রিম্যাচিউর শিশুর জন্ম হচ্ছে 9,485,টি আর 6,96,389টি শিশু জন্ম হয় কম ওজন নিয়ে। নির্মাণ কাজ, রাস্তা খোঁড়া করে অপরিকল্পিত শিল্প স্থাপন, ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া, বর্জ্য পোড়ানো,
সমস্ত উৎসগুলোর ভিতরে আরও বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে। শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আয়ু কমছে তা নয়, এই খারাপ বাতাসের কারণে বছরে ২৬ কোটি ৩০ লাখ কর্মদিবস নষ্ট হচ্ছে বাংলাদেশিদের। যেই কেমিক্যালগুলি পাওয়া যাচ্ছে, হাই হেভি মেটাল পাওয়া যাচ্ছে, সেটা শুধুমাত্র আমার শ্বাসকষ্টের প্রদাহের কারণ হচ্ছে তা না, এটা কার্সিনোজেনিক, এটা লাংসের ক্যান্সারও তৈরি করতে পারে। এগুলি থেকে প্রোটেক্ট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমার মাস্কটা ব্যবহার করতে হবে। সম্প্রতি প্রকাশিত এই গবেষণা স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে বায়ু দূষণ নিয়ে। পরিবেশ রক্ষায় করণীয় নির্দেশনা মোতাবেক চললেও থাকছে মৃত্যু ঝুঁকি। এখনই সময় অতীতের ভুল শুধরানোর। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক। গাজা পুনর্গঠনের নামে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে 5 আরব দেশ। শনিবার কায়রোয় অনুষ্ঠিত এক বৈঠকে হয় এই সিদ্ধান্ত। আলোচনায় অংশ নেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা। গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান জানান 5 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, ফিলিস্তিনিরা যাতে নিশ্চিন্তে তাদের ভূখণ্ডে থাকতে পারে সেটি নিশ্চিত করতে হবে পুনর্গঠন প্রক্রিয়ায়। ইসরায়েলি দখলদারিত্বকে প্রতিষ্ঠা করার যে কোনো পরিকল্পনাকেই প্রত্যাখ্যানের ঘোষণা দেন আরব নেতারা। বলেন, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানই শান্তির একমাত্র পথ। এর আগে ক্লিন গাজা মিশনের নামে ফিলিস্তিনিদের মিশর এবং জর্ডানে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দিনক্ষণ না জানালেও নিশ্চিত করেছেন শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ। অন্যদিকে আর মাত্র একদিনের মধ্যে কার্যকর হওয়ার কথা 3 বাণিজ্য সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক। একই দিন বলবৎ হবে কানাডা, মেক্সিকোর পাল্টা পদক্ষেপ। ঝুঁকির কথা স্বীকার করলেও ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের পক্ষে সাফাই গেছেন ডোনাল্ড ট্রাম্প। ডেডলাইন যত এগিয়ে আসছে, বাণিজ্য যুদ্ধের শঙ্কায় বাড়ছে উদ্বেগ। কানাডা, মেক্সিকো, চীনের উপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকর হবে মঙ্গলবার। একই দিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যেও 25% অতিরিক্ত ট্যারিফ চালুর কথা জানিয়েছে কানাডা, মেক্সিকো। মার্কিন পদক্ষেপের বিপরীতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর দিতে চায় কানাডা, মেক্সিকো। বাড়াতে চায় অর্থনৈতিক সহযোগিতা। রোববার এই ইস্যুতে ফোনালাপ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের মধ্যে। অতিরিক্ত শুল্কের চাপে যুক্তরাষ্ট্র নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন শেনবাম। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই বেশি ক্ষতিকর প্রভাব পড়বে, কারণ তাদের সব আমদানি পণ্যের দাম 25% বাড়াতে হবে। মেক্সিকোর দিকে আঙ্গুল না তুলে নিজের দেশের দিকে নজর দেওয়া উচিত। ফেন্টানিল সহ অবৈধ মাদক বিক্রি ঠেকাতে কিছুই করে না তারা। প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলাম, ট্যারিফ নিয়ে লড়াইয়ের বদলে চলুন আলোচনা করি। শুল্ক আরোপের ঝুঁকির কথা স্বীকার করলেও নেতিবাচক প্রভাব সাময়িক হবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। বলেন, বাণিজ্য ঘাটতি দূর করে দীর্ঘমেয়াদে সুফল আনবে এই অতিরিক্ত ট্যারিফ। কানাডা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করছে বহু বছর ধরে। তারা অনেক কিছুই প্রবেশ করতে দেয় না, যেগুলো আমরা দেই। কানাডাকে বছরে প্রায় $200 বিলিয়ন ভর্তুকি দেই আমরা। কিন্তু কেন? বিনিময়ে কি পাই? লাখ লাখ মানুষ মেক্সিকো, কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করে, আর তা হতে দেয়া যাবে না। সাময়িক কিছু সমস্যা মনে হতে পারে, জনগণ সেটা বুঝবে, নয়তো দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব দেশ কেবল সুবিধা নেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানালেন, আরেক বাণিজ্য সহযোগী যুক্তরাজ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ভাবছেন না এখনই, তবে শিগগিরই ট্যারিফের খড়গ পড়বে ইউরোপীয় ইউনিয়নের উপর। যুক্তরাজ্যের বিষয়ে পরিস্থিতি দেখে বিবেচনা করব, তবে ইউরোপীয় ইউনিয়নের উপর অবশ্যই শুল্ক আরোপ হবে। তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। $300 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আমাদের। কোনো সময়সীমা বলছি না, তবে শিগগিরই হবে। সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সাথে ফোন আলাপ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক ইস্যুতে মন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি দুপুরে বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।